তো টেস্ট এইভাবে দেখলে দুই ধরনের, একটা হচ্ছে কোয়ালিটেটিভ টেস্ট আর একটা হচ্ছে কি কোয়ান্টিটেটিভ টেস্ট। ঠিক আছে, তো কোয়ান্টিটেটিভ টেস্ট বলতে আমরা কি বুঝি পরিমাণ বলতে পার? হ্যাঁ, যে সকল টেস্টের সাহায্যে পরিমাণ জানতে পারি আমরা। যেমন আমরা যেটা করে এসেছি সেটা হচ্ছে কি টাইট্রেশন করে এসেছি বিভিন্ন ধরনের। তো টাইট্রেশন হচ্ছে কোয়ান্টিটেটিভ টেস্ট, যার মাধ্যমে আমরা পরিমাণ বের করতে পারি। আর এখানে যেটা জানবো সেটা হচ্ছে কোয়ালিটেটিভ টেস্ট। তাহলে কোয়ালিটেটিভ টেস্ট দ্বারা এখানে আমরা যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে কার্বোহাইড্রেটের কোনো পরিমাণ নির্ণয় করব না, শুধু কার্বোহাইড্রেটের শনাক্ত করব। কার্বোহাইড্রেট বলতে অসংখ্য কার্বোহাইড্রেটস আছে, গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ। যদি কারো বাসার পাশে আওয়াজ হয় তাহলে সে যেন মাইক্রোফোনটা অফ করে রাখে। বুঝতে পারছি আমি? Yes, sir. ঠিক আছে, যেটা বলছিলাম যে টেস্ট দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ টেস্ট, যেটা উদাহরণ হচ্ছে টাইট্রেশন, কিন্তু আমরা এখানে যেটা করবো সেটা হচ্ছে কোয়ালিটেটিভ টেস্ট, মানে গুণগত পরীক্ষা। তো কি গুণ দেখবো কার্বোহাইড্রেটের? আমরা শনাক্ত করব। কার্বোহাইড্রেট বিভিন্ন ধরনের হতে পারে, আমরা যেটা করবো সেটা হচ্ছে বিভিন্ন ধরনের কার্বোহাইড্রেটকে বিভিন্ন ধরনের টেস্টের মাধ্যমে শনাক্ত করব যে আমার যে সাবস্টেন্সটা আমি পরীক্ষা করতেছি সেটা কোন সুগার, গ্লুকোজ না ফ্রুক্টোজ না গ্যালাক্টোজ। ঠিক আছে, তো যে ধরন যত টেস্ট করব সেগুলোকে আমরা মোটামুটি দুই ভাগে ভাগ করতে পারি। এক ভাগ হচ্ছে টেস্ট গুলো হবে যে সাবস্টেন্সকে আমরা আইডেন্টিফাই করতেছি তার রিডিউসিং প্রপার্টির উপর ভিত্তি করে। Those which are based on the reducing property of the aldehyde or ketone group। মানে যে টেস্ট গুলোর কথা বলছি, দুই ধরনের টেস্ট আছে, একটা হচ্ছে বেনেডিক টেস্ট, একটা হচ্ছে বারফোর্ড টেস্ট। এই দুইটা টেস্টের প্রিন্সিপাল হচ্ছে সাবস্টেন্সের রিডিউসিং প্রপার্টির উপর ভিত্তি করে তারা কাজ করবে। আরেক ধরনের টেস্ট আছে, সেটা হচ্ছে স্ট্রাকচারের মধ্যে থেকে তারা ডিহাইড্রেশন করবে। পাশাপাশি অবস্থান করতেছে এরকম দুইটা হাইড্রোক্সিল গ্রুপকে ডিহাইড্রেশনের ফলে কি তৈরি করবে? ফারফিউরাল তৈরি করবে, এবং পরবর্তী ধাপে ফারফিউরাল গুলা একটা ফিনোলিক কম্পাউন্ডের সাথে বিক্রিয়া করে একটা কালার সাবস্টেন্স তৈরি করবে। এই ধরনের বিক্রিয়া আছে তিনটা, একটা হচ্ছে মলিস টেস্ট, সিলিভানভ টেস্ট আর বায়ালস টেস্ট। যে ৬-৭টা টেস্ট আছে তার মধ্যে ডিহাইড্রেশনের উপর ভিত্তি করে। কথা শোনা যাচ্ছে আমার? জি স্যার, শোনা যাচ্ছে। দু একজন ঠিক করে রাখো তোমরা, যারা রেসপন্স করবে, নচেত মনে হবে যে পাথরের সঙ্গে কথা বলছি। এইভাবে ক্লাস নিয়ে আসলেই বিরক্তিকর। প্রথম টেস্টে আসি। প্রথম টেস্ট হচ্ছে মলিস টেস্ট। ঠিক আছে, তো মলিস টেস্ট উপরের যে দুই ভাগ বললাম তার মধ্যে কোনটাতে পড়ে? দ্বিতীয় ধাপে পড়ে। দ্বিতীয় ধাপটা কি বলছিলাম? দ্বিতীয় ভাগটা কি বলছিলাম? যে পাশাপাশি দুটো হাইড্রোক্সিল গ্রুপ ডিহাইড্রেশনের ফলে ফারফিউরাল তৈরি করবে, এবং পরবর্তীতে ফারফিউরাল গুলা একটা ফেনোলিক কম্পাউন্ডের সঙ্গে বিক্রিয়া করে একটা কালার কম্পাউন্ড তৈরি করবে। তো মলিস টেস্টও সেই ধরনের একটা টেস্ট। এই টেস্টে রিয়েজেন্ট হচ্ছে 5% অ্যালকোহলিক সলিউশন অফ
আলফা নেপথল, আর একটা লাগে সেটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড লাগে। দুই ধরনের জিনিস লাগে এখানে, একটা হচ্ছে আলফা নেপথল আর একটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড। তো যে কোনো ধরনের কার্বোহাইড্রেটকে যদি আমি কি করি, শক্তিশালী অ্যাসিড দ্বারা ট্রিট করি, তাহলে কি হবে, তাদের পাশাপাশি অবস্থান করা হাইড্রোক্সিল গ্রুপ থেকে পানি অপসারিত হবে এবং অপসারণের ফলে কি তৈরি করবে, ফারফিউরাল। এটা পেন্টোজ হতে পারে বা হেক্সোজ হতে পারে, একই ঘটনা ঘটবে। পেন্টোজ হেক্সোজ উভয়টা থেকে 3 অণু পানি অপসারিত হবে এবং তৈরি করবে ফারফিউরাল অথবা হাইড্রোক্সি মিথাইল ফারফিউরাল বা ফারফিউরালের ডেরিভেটিভ আর কি। এই হচ্ছে প্রথম ধাপ। পরবর্তী ধাপে কি করব? 3 অণু পানি তৈরি হবে। হ্যাঁ, 3 অণু পানি তৈরি হবে। তো পরবর্তী ধাপে ফারফিউরাল হোক, পরবর্তী ধাপে ফারফিউরাল বা হাইড্রোক্সি মিথাইল ফারফিউরাল যেটাই হোক না কেন, ওরা কি করবে, কনডেন্স হবে কার সঙ্গে, আলফা নেপথল। যেটা বলছিলাম যে একটা কিসের সঙ্গে বিক্রিয়া করে, ফিনোলিক কম্পাউন্ড। আলফা নেপথল হচ্ছে একটা ফিনোলিক কম্পাউন্ড যার সঙ্গে বিক্রিয়া করে একটা কি করবে, কালার কম্পাউন্ড করবে। এখানে কি কালার পাচ্ছি আমরা, ভায়োলেট। ভায়োলেট রিং। তো আলটিমেটলি লাস্টে যদি আমরা কি পাই, ভায়োলেট রিং পাই, তাহলে বলতে পারবো যে আমার স্যাম্পলের মধ্যে কি ছিল, কার্বোহাইড্রেট ছিল। মলিস টেস্ট থেকে আমরা যেটা জানতে পারি সেটা হচ্ছে স্যাম্পলের মধ্যে কার্বোহাইড্রেট আছে কি নেই। ঠিক আছে, যদি ভায়োলেট রিং দেখি আমি, তাহলে বলবো যে আমার স্যাম্পলের মধ্যে কার্বোহাইড্রেট আছে। তো এখানে বললাম কোন অ্যাসিড, মলিস টেস্টের ক্ষেত্রে কোন অ্যাসিড কাজ করতেছে, স্ট্রং সালফিউরিক অ্যাসিড। Sulfuric acid. সালফিউরিক অ্যাসিড। কিন্তু সালফিউরিক অ্যাসিডের পরিবর্তে আরো দু একটা অ্যাসিড আছে যারা একই ধরনের কাজ করে। ঠিক আছে, যেমন হ্যালো, Yes, sir. Yes, sir. স্যার আমার যে গ্রুপ সেই গ্রুপের কাছে প্রশ্ন করছিলাম, তোমাদের ক্লাস আমি যেহেতু আগে নিয়েছি সেহেতু প্রশ্নের অ্যান্সার কই। শক্তিশালী অ্যাসিড সালফিউরিক অ্যাসিডের পরিবর্তে আরো দুইটা অ্যাসিড আছে যারা একই ধরনের কাজ করে, নাম কি সেই দুইটা অ্যাসিডের? Hydrochloric acid. স্যার হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড। আর কি আরেকটা গ্রুপ? আরেকটা নাইট্রিক Nitric অ্যাসিড ছিল স্যার। না, নাইট্রিক অ্যাসিড নয়, স্যার হাইড্রোক্লোরিক অ্যাসিড। ওটা তো বললো ফসফরিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড বা ফসফরিক অ্যাসিড, এই তিনটার যে কোনোটা হলে একই ধরনের ঘটনা ঘটবে। কিন্তু এখানে আমরা ব্যবহার করছি মলিস টেস্টে কি ব্যবহার করছি, Sulfuric acid. সালফিউরিক সালফিউরিক অ্যাসিড। এখন মলিস টেস্ট যে বিক্রিয়াটা করব কিভাবে, প্রথমে কি নেব, একটা টেস্ট টিউবের মধ্যে 5 মিলি সলিউশন নিব, স্যাম্পল নিব। তারপর সেই স্যাম্পলের মধ্যে কি করব, আমি 2 ড্রপস মলিস রিএজেন্ট যোগ করব। তারপর সেটা মিক্স করব, মিক্স করার পর ইনক্লাইন করব। ইনক্লাইন মানে কি, স্যার হেলানো। হ্যাঁ, ইনক্লাইন মানে হচ্ছে হেলানো। টেস্ট টিউবটা একটু তির্যক করব, বাঁকা করব, কাট করব। ঠিক আছে, টেস্ট টিউব কাট করতে হবে। হ্যাঁ, টেস্ট টিউবটা বাঁকাইতে হবে, একটু তির্যক করতে হবে। যেন, কেন তির্যক করব, টিভি ছেড়ে দিব। টিভি ছেড়ে দিচ্ছে সালফিউরিক কে, ক্লাস অ্যাসিড করতে যাতে করতে, ক্লাস করতে করতে টিভি ছেড়ে দিচ্ছে কে? সরি স্যার। ইমতিয়াজ।
ক্লাস করতে করতে টিভি ছেড়ে দিলে হবে? ঠিক আছে, বলতেছিলাম যে স্যার সালফিউরিক অ্যাসিড হেলাবো যোগ করব। কারণ হচ্ছে হ্যাঁ, কেন হেলাবো? স্যার যাতে চোখে মুখে কিছু না পড়ে। যাতে আগুনটা চোখে হাইড্রো- মুখে না লাগে বা অন্য কোনো হাইড্রোক্লোরিক সালফিউরিক অ্যাসিড যাতে এর অ্যান্সার পরের লাইনে দেওয়া আছে, দেখো। যেন স্যার অ্যাসিডটা চোয়ায় চোয়ায় সালফিউরিক পড়তে অ্যাসিডের পারে। জন্য স্যার লাস্টের লাইন দেখো, a reddish violet zone appears at the junction of the two liquid, মানে কি দুইটা মানে স্যার- লিকুইড মিক্স হবে না। স্তরে মাঝখানে সালফিউরিক অ্যাসিডের একটা লেয়ার তৈরি হবে এবং আমি যে আগে নিয়েছিলাম স্যাম্পল প্লাস আলফা ন্যাপথল, তার আরেকটা লেয়ার হবে। এখন যদি সরাসরি উপর থেকে সালফিউরিক অ্যাসিড যোগ করে দেই তাহলে কি হবে? কোনো লেয়ার তৈরি হবে না, মিক্স হয়ে যাবে। কিন্তু যদি আমি সালফিউরিক অ্যাসিডটা টেস্ট টিউবের গা বেয়ে আস্তে আস্তে যোগ করি তাহলে কি হবে? দুইটা লেয়ার মিক্স হবে না। যখন তোমরা কাজ করবে দেখতে পাবা যে দুইটা আলাদা লেয়ার তৈরি হয়। সালফিউরিক অ্যাসিডটা নিচে চলে যাবে, সালফিউরিক অ্যাসিড একটা লেয়ার হবে এবং তার উপরে স্যাম্পল প্লাস আলফা ন্যাপথলের আরেকটা লেয়ার তৈরি হবে। এবং এই দুই লেয়ারের মাঝখানে আমরা কি দেখতে পাবো? লেয়ারের মাঝখানে আমরা দেখতে পাবো একটা রেডিশ ভায়োলেট রিং। তো রেডিশ ভায়োলেট রিং যদি আমরা দেখতে পারি তাহলে ধরে নেব যে আমার স্যাম্পলের মধ্যে কি আছে? কার্বোহাইড্রেট আছে। পরের টেস্ট, রেডিশ ভায়োলেট কালার কোনো কোশ্চেন আছে? হ্যালো, ভায়োলেট কালার কোনো কোশ্চেন আছে কি? না স্যার নো স্যার। দুইটা গ্রুপের ক্লাস অলরেডি আমি নিয়েছি। অতএব একটা গ্রুপের ক্লাস প্রথম হচ্ছে আর কি। কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করবো না গ্রুপে। কোশ্চেন জিজ্ঞেস করতে সমস্যা হলে চ্যাট বক্স আছে, চ্যাট বক্সে লিখবা। দ্বিতীয় যে আয়োডিন টেস্ট, আয়োডিন টেস্টের রিয়েজেন্ট হিসেবে কাজ করে হচ্ছে আয়োডিন। ঠিক আছে, গ্রাম আয়োডিন, 25 গ্রাম পটাশিয়াম iodide dissolved in 50 ml of distilled water. এখানে কিভাবে কাজ করব? টেস্ট টিউব নেব, 2 থেকে 3 মিলি সলিউশন নেব, সেখানে 1 ড্রপ 2 ড্রপ নয়, কতটুকু যোগ করব আমরা? 1 ড্রপ 1 ড্রপ। 1 থেকে 2 ড্রপ লেখা আছে, তোমরা যখন কাজ করবে তখন যোগ করবে 1 ড্রপ। তারপর কি কালার আসবে? 3 ধরনের কালার আসতে পারে। এক, ব্লু কালার, পার্পল or violet to red। কি কালার আসতে পারে? ভায়োলেট টু রেড ভায়োলেট টু violet রেড to red কালার আসতে পারে। তিন কাজ। যদি ব্লু আসে তাহলে বুঝবো আমার স্যাম্পলের মধ্যে কি আছে? স্টার্চ আছে স্টার্চ আছে। যদি পার্পল আসে তাহলে তাহলে ডেক্সট্রিন আছে আর ভায়োলেট টু রেড আসলে বুঝবো গ্লাইকোজেন গ্লাইকোজেন আছে। হ্যালো, কিরকম শব্দ? হ্যাঁ, একটা স্ট্যান্ড ফ্যান আছে আমার পাশে। স্যার ওইটারই শব্দ। খুব বেশি শব্দ? না স্যার বোঝা যাচ্ছে, সমস্যা হচ্ছে না। কি সমস্যা করছে? এই তো না না স্যার স্যার এত তেমন বোঝা একটা যাচ্ছে সমস্যা না হচ্ছে না স্যার, কথা বোঝা যাচ্ছে, সমস্যা নেই। কারণ উপরে যে সিলিং ফ্যান তার শব্দ আরো বেশি, এই জন্য এটা দিয়ে রাখছি। ঠিক আছে, তাহলে যেটা পাবো 3 ধরনের কালার পাচ্ছি আমরা। ব্লু কালার যদি পাই তাহলে ধরে নিব আমার স্যাম্পলের মধ্যে আছে স্টার্স। যদি পার্পল পাই তাহলে ডেক্সট্রিন। আর যদি ভায়োলেট টু রেড পাই তাহলে বুঝবো আমার কি আছে? গ্লাইকোজেন। তোমাদের পরীক্ষায় যে স্যাম্পলটা দেওয়া হবে সেটা হচ্ছে স্টার্স দেওয়া হবে। ঠিক আছে, অতএব আয়োডিন টেস্টে তোমরা কি পাবা? কালার পাবা হচ্ছে ব্লু ব্লু কালার পাবা, এবং ব্লু কালারটা অত্যন্ত ডিপ হয়, এই কারণে অনেক সময় ব্ল্যাক হতে পারে। ঠিক আছে, তোমরা যেটা Yes, দেখবে sir. সেটা হচ্ছে ব্লু কালার অথবা
ব্লু ব্ল্যাক কালার। যদি পাও তাহলে হচ্ছে তোমার স্যাম্পলে আছে কি স্টার্চ। Starch. প্রশ্ন হচ্ছে এই যে কালার দেখতেছি আমি, ব্লু কালার দেখতেছি, পার্পল কালার দেখতেছি, ভায়োলেট কালার দেখতেছি, কি কারণে দেখতেছি? মলিস টেস্টে যেরকম ফারফিউরাল তৈরি হলো, ফারফিউরাল পরবর্তীতে আলফা ন্যাপথলের সাথে বিক্রিয়া করলো, করে একটা কম্পাউন্ড তৈরি করতেছে, যার কারণে আমি কি করছি, রেডিশ ভায়োলেট কালারটা দেখতে পাচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে স্যার আয়োডিন পলিস্যাকারাইড চেনের সাথে গায়ে লেগে থাকে, শুধু correct, মিক্সায় না, যার কারণে এরকম কালার দেখা যায়। কোন ধরনের কম্পাউন্ড তৈরি করে না, শুধু একটা অ্যাডজর্পশন কমপ্লেক্স তৈরি করে। কি তৈরি করে? অ্যাডজর্পশন কমপ্লেক্স। স্টার্চ, গ্লাইকোজেন, ডেক্সট্রিন সবাই কি পলিস্যাকারাইড, আর পলিস্যাকারাইড মানে সেটা কি হবে? সেটা হচ্ছে লম্বা চেইন হয় সাধারণত তারা, তাই না? পলিস্যাকারাইড মানে কি? মনোস্যাকারাইডের চেইন হবে। যদি কখনো অনেক চেন। আয়োডিনের লেগে থাকে, যুক্ত থাকে চেইনের সঙ্গে, এই যুক্ত থাকার কারণে বা অ্যাডজর্পশন কমপ্লেক্স তৈরি হচ্ছে, শুধু সেই কারণে আমরা কালারটা দেখব। অন্য কোনো কম্পাউন্ড তৈরি হবে না, শুধু যেটা ঘটবে সেটা হচ্ছে একটা গায়ে লেগে থাকার ব্যাপার ঘটবে আর কি, অ্যাডজর্পশন হবে, নতুন কোনো কম্পাউন্ড তৈরি হবে না। যেমন যদি আয়োডিন স্টার্চের সাথে যুক্ত হচ্ছে, ঠিক আছে, যুক্ত হয়ে কি কালার তৈরি করতেছে? ব্লু কালার। ব্লু কালার তৈরি করতেছে। এর মধ্যে যদি আমি সোডিয়াম থায়োসালফেট যুক্ত করি তাহলে কি হবে? যদি সোডিয়াম Colour চলে থায়োসালফেট যাবে। যুক্ত করি তাহলে কালারলেস হয়ে যাবে। সোডিয়াম আয়োডাইড তৈরি করে। পলিস্যাকারাইডের আগের কালার চলে আসে। হ্যাঁ, যদি আমি সোডিয়াম থায়োসালফেট যোগ করি সোডিয়াম তাহলে যেটা ঘটবে সেটা হচ্ছে সোডিয়াম থায়োসালফেট আয়োডিনের সাথে বিক্রিয়া করে সোডিয়াম সোডিয়াম আয়োডাইড তৈরি করবে। তো যেহেতু সোডিয়াম আর আয়োডিন বিক্রিয়া করার ফলে আয়োডিন এখানে কি হচ্ছে, অ্যাবসেন্ট হয়ে যাচ্ছে, কারণ আয়োডিনটা সোডিয়াম আয়োডাইডে পরিণত হচ্ছে, তখন এই ব্লু কালারটা আর কি সোডিয়াম থাকবে না, আয়োডাইডে পরিণত হচ্ছে। আগের যে স্টার্চের কালার সেটা ফেরত চলে আসবে আর কি, কালার থাকবে হোয়াইটিশ কালার দেখবো আমরা। স্টার যে কালার ছিল সেই কালারই আসবে। কারো কোনো কোশ্চেন? কোনো কোশ্চেন নেই? এবার আসি বেনেডিক্ট টেস্ট। বেনেডিক্ট টেস্ট বললাম, টেস্ট দুই ক্যাটাগরিতে বলছিলাম প্রথমে, একটা হচ্ছে রিডিউসিং প্রপার্টির উপর ভিত্তি করে, আর একটা হচ্ছে ডিহাইড্রেশনের ফলে যে ফারফিউরাল তৈরি হয় তার উপর ভিত্তি করে। বেনেডিক্ট টেস্ট কোন ক্যাটাগরিতে ছিল? কে বলবে? কোশ্চেন করেছি একটা, কে বলবে? পারবে না কেউ? না স্যার।
বেনেডিক্ট টেস্ট এবং বারফোর্ড টেস্ট, এই দুইটা টেস্ট হচ্ছে রিডিউসিং প্রপার্টির উপর ভিত্তি করে। ঠিক আছে, খাতা কলম নিয়ে বসতে হয়, কিছু তো লিখতেই হয়। স্যার অনেকে ঠিক আছে? নেটের সমস্যা করতেছে স্যার, অনেকে নেটের সমস্যা করতেছে। নেটের তো সমস্যা হবেই, কি করা যাবে এখন? স্যার বেনেডিক্ট টেস্ট আমরা মেইনলি করি হচ্ছে রিডিউসিং সুগারের জন্য। হুম, স্যার এটা হচ্ছে রিডিউসিং সুগার হবে কি হবে না ওর জন্য স্যার আমরা বেনেডিক্ট টেস্টটা করি। স্যার ঠিক আছে না? বেনেডিক্ট টেস্ট রিডিউসিং প্রপার্টির উপর ভিত্তি করে কাজ করে আর কি। জি স্যার। এবং আরেকটা টেস্ট আছে, সেটা হচ্ছে বারফোর্ড টেস্ট। দুটো একই ধরনের, রিডিউসিং প্রপার্টির উপর ভিত্তি করে। আর যে মলিস টেস্ট বলছিলাম প্রথমে, সেটা হচ্ছে ডিহাইড্রেশনের ফলে ফারফিউরাল তৈরি হয়, তার উপর ভিত্তি করে। এখানে রিএজেন্ট হিসেবে থাকে তিনটা। একটা হচ্ছে, তিন ধরনের রিএজেন্ট লাগে। Copper sulfate into 210. সোডিয়াম সাইট্রেট, Sodium carbonate. সোডিয়াম কার্বনেট, আর কপার সালফেট 5 অনু পানি Copper তুতে। sulfate into 5 কপার ঠিক আছে, কপার সালফেট 5 অনু পানি। তিন ধরনের কম্পাউন্ড থাকতেছে এখানে বেনেডিক্ট টেস্টের রিএজেন্টে। তিনটা রিএজেন্টের তিনটা আলাদা কাজ আছে। একটা কাজ হচ্ছে সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেটের কি কাজ? সোডিয়াম কার্বনেট বা সোডিয়াম কার্বনেট এখানে কি হিসেবে কাজ করে? বেজ হিসেবে ব্যবহার করে, অ্যালকালি বা ক্ষার হিসেবে কাজ করে। ঠিক আছে, তো সোডিয়াম কার্বনেটের উপস্থিতিতে সোডিয়াম কার্বনেটের উপস্থিতিতে গ্লুকোজ কিসে পরিণত হচ্ছে? গ্লুকোজ 1,2 ইনিডায়ালে পরিণত হয়। সোডিয়াম কার্বনেট ক্ষারের উপস্থিতিতে মনোস্যাকারাইড বা ডাইস্যাকারাইড তাদের ইনিডায়ালে পরিণত হয়। ইনিডায়াল মানে কি? ইনিডায়াল হচ্ছে ইনল ফর্ম তৈরি করে। ইনল ফর্মটা হচ্ছে কার্বন শিকলের মধ্যে একটা ডাবল বন্ড তৈরি হবে এবং সেই ডাবল বন্ডের পাশে একটা হাইড্রোক্সিল গ্রুপ থাকবে। ঠিক আছে, কি বললাম? যে অ্যালকালির প্রভাবে মনোস্যাকারাইড অথবা ডাইস্যাকারাইডের ইনোলাইজেশন হয়, ইনল ফর্ম তৈরি করে তারা। যেমন এখানে গ্লুকোজ থেকে কি তৈরি হয়েছে? ডি গ্লুকোজ 1,2 ইনিডায়ল। ইনিডায়ল। এখন শব্দটা ইনিডায়ল কেন বলছি আমরা? ডাবল বন্ড অ্যালকেন আছে আর দুইটা হাইড্রক্সি আর অ্যালকোহলের হাইড্রক্সিল গ্রুপ আছে। ইনিডায়ল বলার কারণ হচ্ছে তিনটা কারণ এখানে। এক, কার্বন শিকলের মধ্যে যদি ডাবল বন্ড তৈরি হয় তাহলে তারা অ্যালকেন নয়, অ্যালকিন। সেই কারণে বলতেছি এনই, ওখান থেকে এই তিনটা অক্ষর নিয়ে এসেছি আমি। আর যদি হাইড্রক্সিল গ্রুপ থাকে তাহলে আমরা তাদেরকে বলি অ্যালকোহল। সেই কারণে বলতেছি ওএল। আছে কয়টা ডবল বন্ডের দুই পাশে? দুইটা, এই কারণে বলতেছি ডাইঅল। এই কারণে গ্লুকোজের নাম এখন পরিবর্তিত নাম হচ্ছে গ্লুকোজ 1,2 এক নম্বর কার্বন 2 নম্বর কার্বন। এই কারণে বলতেছি গ্লুকোজ 1,2
ইনিডাইল। যদি দুইটা হাইড্রোক্সিল গ্রুপের পরিবর্তে একটা হাইড্রোক্সিল গ্রুপ তৈরি হতো তাহলে কি বলতাম? ইনল। ইনল। যদি দুইটা হাইড্রোক্সিল গ্রুপের পরিবর্তে একটা তৈরি হতো তাহলে সেটাকে বলতাম আমরা ইনল। এরকম একটা উদাহরণ তোমরা পড়ছো হচ্ছে গ্লাইকোলাইসিসে, ঠিক আছে? গ্লাইকোলাইসিস এর লাস্ট স্টেপে তৈরি হয়েছিল পাইরুভিক অ্যাসিড বা পাইরুভেট, আর পাইরুভিক অ্যাসিড বা পাইরুভেটের আগের যে সাবস্টেন্স তার নাম ছিল ফসফোইনল। ফসফোইনল। পাইরুভিক অ্যাসিড। এখানে আছে ইনল। তো যদি গ্লুকোজ হয় তাহলেও হবে, যদি গ্লুকোজ না হয় কি হয়? ফ্রুক্টোজ হয়, সেটাও একটা মনোস্যাকারাইড। সেও কি করবে? অ্যালকালি বা এখানে সোডিয়াম কার্বনেট আছে তার উপস্থিতিতে ইনিডাল তৈরি করবে, এই কারণে নাম হচ্ছে ফ্রুক্টোজ ইনিডাইল। মনে থাকবে? এই হলো তিনটা কম্পোনেন্টের একটা কম্পোনেন্টের কাজ, সোডিয়াম কার্বনেটের কাজ। এখন থাকতেছে হচ্ছে কপার সালফেট। কপার সালফেট থেকে আমরা পাই হচ্ছে কিউপ্রিক আয়ন। কিউপ্রিক আয়ন জারক না বিজারক? কেন জারক? কে বলবে কিউপ্রিক আয়ন কেন জারক? বিজারক। কিউপ্রিক আয়ন বিজারক। কিউপ্রিক আয়ন বিজারক না, চারক স্যার। স্যার কিউপ্রিক আয়ন তো হচ্ছে ইলেকট্রন স্যার দান করে স্যার। কিউ প্লাস আয়নে পরিণত হবে। বিজারক কিউপ্রিক আয়ন। বিজারক। 2 মাইনাস। এবার বলো কি কিউপ্রিক আয়ন জারক না বিজারক? স্যার বিজারক স্যার। বিজারক। কেন বিজারক? স্যার কারণ স্যার দান করতেছে এখানে। নিজে জারিত হচ্ছে না। বিজারক কাকে বলি? বিজারক আমরা সেই সকল এলিমেন্টকে বলবো যারা ইলেকট্রন ত্যাগ করতে পারে, দান করতে পারে, দান করে। ঠিক আছে? তাহলে এখানে ইলেকট্রন দান করতে কে পারবে? এখানে কপার পারবে কারণ তার কাছে স্যার দুইটা ইলেকট্রন বেশি আছে। হ্যাঁ, তার মানে সে কপার কি করতে পারে? দুইটা ইলেকট্রন দান করতে পারে। ত্যাগ করতে পারে। কিউপ্রিক কিন্তু স্যার আয়ন কি কিউপ্রিক আয়ন ইলেকট্রন? তো পারে না স্যার, কিউপ্রিক শুধু আয়ন কি কপার ইলেকট্রন? পারবে। কিউপ্রিক আয়ন কি ইলেকট্রন ত্যাগ কিউপ্রিক করতে আয়ন পারে? না, না পারে স্যার, না। ইলেকট্রন গ্রহণ করতে অলরেডি পারে। সে কি? জারক। অলরেডি সে দুইটা ইলেকট্রন মাইনাসে আছে, দুইটা ইলেকট্রন শর্ট তার। তো সে যেটা করতে পারবে সেটা কি করতে পারবে? গ্রহণ। গ্রহণ গ্রহণ করতে করতে পারবে। পারবে। তাহলে কিউপ্রিক আয়ন হচ্ছে আমার জারক, আর কপার মেটাল হচ্ছে আমার কি? বিজারক। বিজারক। বুঝা গেছে এবার? জারক। কপার এলিমেন্ট হচ্ছে বিজারক, কিন্তু কিউপ্রিক আয়ন হচ্ছে বিজারক। জারক। আবার সে একই কথা। দেখালাম এতক্ষণ আমি। কপার কি করতে পারতেছে? দুইটা ইলেকট্রন করতে পারতেছে। কপার দুইটা ইলেকট্রন ইলেকট্রন গ্রহণ করতে পারে। ত্যাগ করতে পারতেছে, এই কারণে ত্যাগ কপার করতে হচ্ছে কি পারে। আমার বিজারক। কিন্তু বিজারক এ কি ত্যাগ করতে পারবে? পারবে না। না, না, কেন পারবে না? কারণ দুইটা ইলেকট্রন অলরেডি তার কি আছে? কারণ ও দুইটা গ্রহণ করে বসে আছে। দুইটা ধার ত্যাগ আছে। করতে সে শর্টেজে আছে সে। এখন যেটা করতে পারবে সেটা হচ্ছে গ্রহণ করতে পারবে। গ্রহণ করতে এই পারবে। কারণে এটা হচ্ছে কি? জারক। জারক, জারক। ঠিক আছে? আর কপার এলিমেন্ট বা ধাতু হচ্ছে
বিজারক। বিজারক। ঠিক আছে। বিজারক। এবার আসি বিক্রিয়াটার প্রিন্সিপাল কি। প্রথমে যেটা বলছিলাম যে মনোস্যাকারাইড বা ডাইস্যাকারাইড, রিডিউসিং ডাইস্যাকারাইড কি করতে পারে, অ্যালকালির উপস্থিতিতে তারা কিসে পরিণত হচ্ছে, ইনিডিয়াল। অ্যালকালি। অ্যালকালির উপস্থিতিতে ইনডাইলে পরিণত হচ্ছে। আর আমি কি পাচ্ছি, কপার সালফেট থেকে আমি পাচ্ছি হচ্ছে কিপ্রিক আয়ন। কিপ্রিক আয়ন আমার কি কিপ্রিক আয়ন কি জারক। জারক। জারক হিসেবে কাজ করে। জারক। আর ইনিডাল কি আমার গ্লুকোজ মনোস্যাকারাইড বা রিডিউসিং ডাইস্যাকারাইড মানে কি বলাই হচ্ছে এটা কি রিডিউসিং, আর মনোস্যাকারাইড মানে কি সকল মনোস্যাকারাইড আমরা কি রিডিউসিং সুগার, তার মানে এরা হচ্ছে বিজারক। বিজারক বা ইংরেজিতে কি বলি আমি, রিডাকটেন্ট, রিডিউসিং এজেন্ট বা রিডাকটেন্ট। আর কিপ্রিক আয়ন হচ্ছে আমার কি জারক বা অক্সিডেন্ট। ঠিক আছে, তাহলে এখানে ইনিডাইল হচ্ছে রিডাকটেন্ট বা বিজারক, আর কিপ্রিক আয়ন হচ্ছে জারক বা অক্সিডেন্ট। তাহলে জারক এবং বিজারক যদি পরস্পরের সাথে বিক্রিয়া করে তাহলে বিক্রিয়াটার নাম কি বলি আমরা, অক্সিডেন্ট। কোন ধরনের বিক্রিয়া, জারণ বিজারণ। জারণ বিজারণ, অক্সিডেশন রিডাকশন, রিডক্স বিক্রিয়া। ঠিক আছে, অক্সিডেশন রিডাকশন। এখন কার কি ঘটবে কে বলতে পারবে, জারণ বিজারণ বিক্রিয়া। কার ঘটবে জারণ আর কার ঘটবে বিজারণ, গ্লুকোজ অন টু ইনিডাইলে জারণ ঘটবে। কারক যেহেতু সে বিজারক সেহেতু তার ঘটবে জারণ। আর কিপ্রিক আয়নের ওটার বিজারণ ঘটবে। বিজারণ ঘটবে। বিজারণ ঘটবে। ঠিক আছে, তাহলে ইনিডাইল বা যদি মনোস্যাকারাইড কল্পনা করি, যেমন গ্লুকোজ কল্পনা করি, তাহলে আমাদের এখানে ফাংশনাল গ্রুপ হিসেবে কি আছে, অ্যালডিহাইড। এই তো, এখন এর কি ঘটতেছে বললাম আমি, গ্লুকোজ বা গ্লুকোজের ইনিডাইল কি ঘটতেছে, তাদের জারণ ঘটতেছে। জারণ ঘটা মানে কি যুক্ত হওয়া, অক্সিজেন যুক্ত হওয়া। জারণ ঘটা মানে অক্সিজেন যুক্ত হওয়া। যদি অক্সিজেন যুক্ত হয় তাহলে কিসে পরিণত হবে, এখন এটা কার্বক্সিল মূলকে। কার্বক্সিল মূলকে। যদি কার্বক্সিল মূলকে যুক্ত হয় তখন সেটার নাম আমরা কি বলতেছি, সুগার, কিন্তু সেখানে একটা কি গ্রুপ থাকতেছে, কার্বক্সিল গ্রুপ থাকতেছে, এই কারণে নাম বলতেছি আমরা সুগার অ্যাসিড। যদি গ্লুকোজ হয় গ্লুকোনিক অ্যাসিড, গ্যালাক্টোজ হলে গ্যালাক্টোনিক অ্যাসিড। এভাবে প্রত্যেকের জন্য আলাদা অ্যাসিড তৈরি হয়। সংক্ষেপে কমন টার্ম হিসেবে আমরা ব্যবহার করতেছি সুগার অ্যাসিড। আর যে আমার জারক ছিল সে কি করতেছে, একটা ইলেকট্রন গ্রহণ করতেছে, ইলেকট্রন গ্রহণ করে সে কিসে পরিণত হচ্ছে, কপার প্লাস, কপার 1+ কি প্লাস আয়নে পরিণত হচ্ছে। ঠিক আছে, পরবর্তী ধাপে কিউপ্রাস আয়ন হাইড্রোক্সিল গ্রুপের সাথে বিক্রিয়া করে কপার হাইড্রোক্সাইড। কিউপ্রিক হাইড্রোক্সাইড, সরি কিউপ্রাস হাইড্রোক্সাইড তৈরি করতেছে। কি তৈরি করতেছে, কিউপ্রাস হাইড্রোক্সাইড তৈরি করতেছে, এবং পরবর্তী ধাপে সেটা কি করতেছে, কিউপ্রাস অক্সাইড তৈরি করতেছে।
কিউপ্রাস হাইড্রোক্সাইড হচ্ছে ইয়েলো কালার, আর অক্সাইড তো কিউপ্রাস হাইড্রোক্সাইড হচ্ছে ইয়েলো কালার, আর Red. কিউপ্রাস অক্সাইড হচ্ছে কালার রেড পিপিটি। পিপিটি মানে হচ্ছে প্রিসিপিটেট। প্রিসিপিটেট মানে হচ্ছে পদক্ষেপ। তাহলে আলটিমেটলি লাস্টে আমরা কি পাবো? লাস্টে যেটা পাবো সেটা হচ্ছে কিউপ্রাস অক্সাইডের লাল অদক্ষেপ। লাল অধক্ষেপ পাবো। তো যদি লাল অধক্ষেপ আমি লাস্টে পাই বিক্রিয়ার শেষে, তাহলে বলতে পারবো যে আমার বিক্রিয়া শুরু হয়েছিল কার দ্বারা, বা আমার স্যাম্পল হিসেবে কারা ছিল? সবকিছুই আমি সরবরাহ করতেছি, কপার সরবরাহ করতেছি। তাহলে বিক্রিয়া শুরু হয়েছিল কার দ্বারা? মনোস্যাকারাইড। বিক্রিয়া শুরু হতে হবে অবশ্যই এখানে কি থাকতে হবে? রিডিউসিং এজেন্ট বা স্যাকারাইড মনোস্যাকারাইড অথবা রিডিউসিং এজেন্ট। রিডিউসিং ডাইস্যাকারাইড। কারণ যদি এরা রিডিউসিং না হয় বা বিজারক না হয়, তাহলে নিশ্চয় জারকের সঙ্গে বিক্রিয়া করবে না। করবে না। আর জারকের সাথে বিক্রিয়া যদি না করে তাহলে এটা ঘটবে না। না। আর এসব যদি না ঘটে তাহলে আলটিমেটলি আমি রেড পিপিটিও পাবো না। ঠিক আছে? তাহলে পর্যন্ত দুইটা কাজ গেল। একটা হচ্ছে সোডিয়াম কার্বনেট, যেটা কি হিসেবে কাজ করে? অ্যালকালি হিসেবে কাজ করে কাজ করে। এবং গ্লুকোজকে ইনিডায়লে পরিণত করতেছে। ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে গ্লুকোজকে ইনিডায়লে পরিণত করার কি দরকার পড়লো, কি লাভ তাতে আমার? কে বলতে পারে? ইন্ডাল বিজারক। তো আগেও তো বলে রাখছি মনোস্যাকারাইড মানেই বিজারক, রিডিউসিং ডাইস্যাকারাইড রিডিউসিং মানেই বিজারক, তাহলে এটাও তো বিজারক। ইনিডালের রিডিউসিং পাওয়ার বেশি হয় তুলনামূলক ইনিডায়লের রিডিউসিং পাওয়ার একটু বেশি, সঠিক। হ্যাঁ বেশি। ঠিক আছে, ঠিক আছে। তো আমরা ক্ষার ব্যবহার করলাম কি কারণে? গ্লুকোজ বা মনোস্যাকারাইড বা রিডিউসিং ডাইস্যাকারাইডের রিডিউসিং ক্ষমতাটাকে একটু বাড়ায় নিয়ে আসে। রিডিউসিং পাওয়ার ঠিক আছে? তাহলে অ্যালকালি এনহ্যান্স করতেছে কি? রিডিউসিং প্রপার্টি, রিডিউসিং পাওয়ার। পাওয়ার ইনক্রিজ। পাওয়ার আর বৃদ্ধি করে। আর কপার সালফেট 5 অণু পানি থেকে কি পাচ্ছি আমরা? কিউপ্রাস অক্সাইড এর লাল অধক্ষেপ। কিপ্রাস সালফেট থেকে আমরা পাচ্ছি কিপ্রিক আয়ন, যেটা বিক্রিয়াতে কি হিসেবে কাজ করতেছে? জারক হিসেবে কাজ করতেছে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে সোডিয়াম সাইট্রেটের কি কাজ এখানে? কারণ আমরা তো অলরেডি বিক্রিয়ার শেষ বিন্দু পেয়ে গেছি, তাই না? বিক্রিয়ার শেষ বিন্দু কি? রেড পিপিটি। কিউপ্রাস লাল অদক্ষেপ। তাহলে এখানে আমার সোডিয়াম সাইট্রেটের কি কাজ, কি প্রয়োজন পড়লো তার? বিক্রিয়া তো শেষ। জিলেটিং এজেন্ট। এটা সোডিয়াম সাইট্রেট হচ্ছে কপার আয়নকে ধরে রাখবে যাতে অন্য বিক্রিয়ায় অংশ না নেয়। Correct. স্যার কিলেটিক এজেন্ট বলা হয়। হ্যাঁ, এখানে সোডিয়াম সাইট্রেট এর কাজ হচ্ছে সে চিলেটিং এজেন্ট হিসেবে কাজ করবে। চিলেটিং এজেন্টের কাজ কি? চিলেটিং এজেন্টের কাজ হচ্ছে কোন একটা মেটাল আয়নকে ধরে রাখা। কেন ধরে রাখবে? যাতে অন্য বিক্রিয়ায় অংশ না নেয়। হ্যাঁ, কারণ এখানে যে কিপ্রিক আয়ন আছে, কিপ্রিক আয়ন কি করতে পারে? হাইড্রোক্সিল আয়নের সাথে বিক্রিয়া করে কিপ্রিক কপার হাইড্রোক্সাইড তৈরি করতে পারে। ঠিক আছে? কিপ্রিক আয়ন হাইড্রোক্সিল আয়নের সাথে বিক্রিয়া করে
কি করতে পারে? কিউপ্রিক হাইড্রোক্সাইড কিউপ্রিক হাইড্রোক্সাইড তৈরি করতে পারে। আর কিউপ্রিক হাইড্রোক্সাইড হচ্ছে ব্ল্যাক পিপিটি, ঠিক আছে? তাহলে যদি কিউপ্রিক আয়ন দুইটা কাজ করে, এক হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে কিউপ্রিক হাইড্রোক্সাইড তৈরি করে, যেটা হচ্ছে ব্ল্যাক, আর একটা যদি কি? রেড পিপিটি তৈরি করে। আরে আমার এই ক্লাস ক্লাস চলছে করার তো। সময় কথা বলা তো মুশকিল। কে কথা বললো? যদি এরকম সমস্যা হয়, বাসার পাশে ছোট বাচ্চা কাচ্চা আসবে, তো মাইক্রোফোনটা অফ করে দিও, যাতে এই কথাটা আমার কান পর্যন্ত না আসে, ঠিক আছে? এখন কোনো কথা নেই কারো? জি স্যার। কি বলছিলাম, যে কিউপ্রিক আয়ন দুইভাবে কাজ করতে পারে। একটা হচ্ছে হাইড্রোক্সিল গ্রুপের সাথে বিক্রিয়া করে ব্ল্যাক পিপিটি তৈরি করতে পারে, আর একটা হচ্ছে রেড পিপিটি তৈরি করতে পারে, ব্ল্যাক অথবা রেড। Red. যদি ব্ল্যাক তৈরি হয় তাহলে আমি বুঝতেই পারবো না রেড তৈরি হয়েছে কিনা। পারবো? না, না, তারপর কথা পারবো না। হচ্ছে, যদি এই ঘটনা ঘটুক আর না ঘটুক, কিউপ্রিক আয়ন তৈরি হোক আর না হোক, মানে কিউপ্রিক আয়ন থেকে কিউপ্রিক আয়ন তৈরি হওয়ার পর তৈরি হচ্ছে আমার কি? রেড। রেড তাই না? হচ্ছে। কিন্তু ব্ল্যাকের জন্য কিছুই লাগতেছে না, শুধু কিউপ্রিক আয়ন থাকলেই চলে। আর সেখানে তো পানি থেকে হাইড্রোক্সিল গ্রুপ পাচ্ছে সে, তো সে অনায়াসে কি করতে পারবে? ব্ল্যাক পিপিটি তৈরি করতে পারবে, পরের বিক্রিয়া ঘটার চান্সই নাই। তাহলে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই ঘটনাটা বন্ধ করতে হবে, এবং এই ঘটনা বন্ধ করার জন্য ব্যবহার করা হচ্ছে সোডিয়াম সোডিয়াম সাইট্রেট সাইট্রেট। সে এই কাজটা হতে দেয় না, ব্ল্যাক পিপিটি তৈরি হতে দেয় দেয় না। না, তবে বাধা দেয়, সে এই কিউপ্রিক আয়নটাকে কি করে? ধরে রাখে। চিলেট করে। চিলেট করা মানে কোনো একটা মেটাল আয়নকে ধরে রাখা, আবদ্ধ করে রাখা, রিং ফর্ম তৈরি করে রাখা। টু কম্বাইন ইন উইথ এ মেটাল কমপ্লেক্স ইন হুইচ দ্য মেটাল ইজ এ পার্ট অফ এ রিং। মানে সোডিয়াম সাইট্রেট এখানে কি করবে? একটা 2-3টা সোডিয়াম সাইট্রেট মিলে একটা রিং তৈরি করবে, যার কাজ হবে কিউপ্রিক আয়নটাকে সেখানে ধরে আবদ্ধ। রাখা, এই যে প্রসেস, এই প্রসেসটাকে বলা হয় চিলেটিং। কিলেটিং। এইভাবে চিলেট, এই হচ্ছে প্রিন্সিপাল। এখন বিক্রিয়াটা করবা কিভাবে? স্যাম্পল যা লেখা থাকুক না কেন, আমি যেটা বলবো কাজ সেভাবে হবে, ঠিক আছে? যে পরিমাণ স্যাম্পল নিবা, রিয়েজেন্ট নিবা সেই সম পরিমাণ, ঠিক আছে? যদি 1 মিলি স্যাম্পল নেও টেস্ট টিউবে, তাহলে রিয়েজেন্টও নিবা 1 মিলি। তারপর কি করবা? সেটা হিট দিবা কতক্ষণ পর্যন্ত? 2 মিনিট। 2 মিনিট। তাহলে 2 মিনিট হিট দেওয়ার পর যদি দেখো যে কি পাচ্ছ? রেড পিপিটি। রেড পাচ্ছ, তাহলে বুঝবা যে আমার স্যাম্পলের মধ্যে কি আছে? রিডিউসিং সুগার। রিডিউসিং স্যাকারাইড বা সুগার আছে, সুগার। ঠিক আছে? কি আছে? রিডিউসিং সুগার আছে। রিডিউসিং সুগার দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে মনোস্যাকারাইড। রিডিউসিং সুগার বা মনোস্যাকারাইড। রিডিউসিং সুগার বা মনোস্যাকারাইড এবং রিডিউসিং ডাইস্যাকারাইড। রিডিউসিং সুগার দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে মনোস্যাকারাইড হতে পারে, আরেক ধরন হচ্ছে রিডিউসিং ডাইস্যাকারাইড হতে পারে, ঠিক আছে?
আর যদি কোনো রেড কালার না আসে তাহলে কি বুঝবো যে আমার স্যাম্পলে কি আছে? নন রিডিউসিং সুগার। Non-reducing না। নন রিডিউসিং সুগার আছে। পরের টেস্ট হচ্ছে বারফোর্ড টেস্ট। বারফোর্ড টেস্টের রিয়েজেন্ট হচ্ছে কপার অ্যাসিটেট, গ্লাসিয়াল অ্যাসিটিক অ্যাসিড dissolved in 1 liter distilled water. স্যার আমরা বেনেডিক্ট টেস্টে হচ্ছে ইনভার্সন টেস্ট করছিলাম না? সেটা অন্য কাজে লাস্টে আসবো। আচ্ছা স্যার, ঠিক আছে, এখন শুধু টেস্ট করাচ্ছি। জি স্যার। এবার আসে বারফোর্ড টেস্ট। বারফোর্ড টেস্ট কোন ধরনের টেস্টের মধ্যে পড়ে? টেস্ট দুই ধরনের বলছিলাম। রিডিউসিং সুগার। এটাও হচ্ছে রিডিউসিং প্রপার্টি ব্যবহার করবে সাবস্টেন্সে। বারফোর্ড টেস্ট, বেনেডিক্ট টেস্ট একই ঘটনা ঘটবে। ঠিক আছে, কি ঘটনা ঘটবে? কপার অ্যাসিটেট, কপার অ্যাসিটেট থেকে কি পাবো? কিউপ্রিক আয়ন। কিউপ্রিক আয়ন। কপার অ্যাসিটেট থেকে পাবো হচ্ছে আমি কিউপ্রিক আয়ন। কিউপ্রিক আয়ন। ঠিক আছে, কপার অ্যাসিটেট থেকে পাবো আমি কিউপ্রিক আয়ন। তাহলে সেখানে কি ঘটবে? একই ঘটনা ঘটার কথা, তাই না? জি। দুইটা ঘটনা ঘটতে পারে, সেটা হলো কি, যেহেতু কিউপ্রিক আয়ন আছে এবং দুটাই কি রিডিউসিং, একটা হচ্ছে মনোস্যাকারাইড আর একটা হচ্ছে রিডিউসিং ডাইস্যাকারাইড। তাহলে দুই ক্ষেত্রে আমার কি পাওয়ার কথা? রেড পিপিটি। রেড পিপিটি। পিপিটি পাওয়ার কথা, কিন্তু দুই ক্ষেত্রে পাবো না। ঠিক আছে, এক ক্ষেত্রে পাবো, মনোস্যাকারাইডের ক্ষেত্রে পাবো, রিডিউসিং ডাইস্যাকারাইডের ক্ষেত্রে পাবো না। কেন পাবো না, কে বলতে পারে? স্যার এখানে গ্লাসিয়াল অ্যাসিটিক অ্যাসিড ব্যবহার করা হয়, যেটা হচ্ছে রিডিউসিং পাওয়ার মানে হচ্ছে কমায়। এর কারণ হচ্ছে যেটা বলতে আর ঠিক ওই আছে, ওখানে হ্যাঁ, যে বেনেডিক্ট টেস্টের ক্ষেত্রে আমরা ওখানে ক্ষার ব্যবহার করা হয়েছিল আর ক্ষার ব্যবহার জি, করছিলাম, আর এখানে ব্যবহার করছি অ্যাসিড, মানে গ্লাসিয়াল অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিড। ঠিক আছে, এই কারণে ওখানে ক্ষারের কাজ কি ছিল? রিডিউসিং ক্ষমতা বৃদ্ধি করে। বৃদ্ধি করে। এখানে ক্ষার ব্যবহার না করে আমি ব্যবহার করছি কি? অ্যাসিড। অ্যালকালি, সরি, ক্ষারের পরিবর্তে ব্যবহার করতে অ্যাসিড, গ্লাসিয়াল অ্যাসিটিক অ্যাসিড। এই কারণে তারা কি করেনি? রিডিউসিং ক্ষমতা আর বৃদ্ধি করেনি, নিডাইলে পরিণত করেনি। সেই কারণে শুধুমাত্র মনোস্যাকারাইডের ক্ষেত্রে আমরা কি পাবো? রেড পিপিটি পাবো, আর রিডিউসিং ডাইস্যাকারাইডের ক্ষেত্রে পাবো না। কারণ রিডিউসিং ডাইস্যাকারাইডের ক্ষেত্রে তোমরা অলরেডি জেনে আসো কি আংশিক রিডিউসিং নাকি? কারণ ডাইস্যাকারাইডের ক্ষেত্রে, রিডিউসিং ডাইস্যাকারাইডের ক্ষেত্রে
দুইটা অ্যানোমেরিক কার্বনের যে রিডিউসিং ক্ষমতা সেটা থাকে না, থাকে কি মাত্র একটা। এই কারণে রিডিউসিং ডাইস্যাকারাইডের রিডিউসিং প্রপার্টি এমনিতেই কম, মনোস্যাকারাইডের থেকে এমনিতেই কম। কম। এই কারণে এই ক্ষেত্রে কম। কিপ্রিক আয়ন মনোস্যাকারাইডের সাথে বিক্রিয়া করে রেড পিপিটি দিলেও রিডিউসিং ডাইস্যাকারাইড রেড পিপিটি দেবে না। দেবে না। দেয় না। এই কারণে বারফোর্ড টেস্টের মাধ্যমে আমরা কি করতে পারি, কাকে আলাদা করতে পারি? মনোস্যাকারাইড মনোস্যাকারাইড ডাইস্যাকারাইড মনোস্যাকারাইড এবং রিডিউসিং ডাইস্যাকারাইডের মধ্যে আলাদা করতে পারি, আমরা পার্থক্য করতে পারি। যদি পজিটিভ বা রেড কালার দেখি তাহলে বুঝবো সেটা হচ্ছে মনোস্যাকারাইড, আর যদি রেড কালার না দেখি তাহলে বুঝবো সেটা রিডিউসিং ডাইস্যাকারাইড। ডাইস্যাকারাইড। টেস্ট করব কিভাবে? আগের মতোই, বেনিক টেস্টের মতোই, যতটুকু স্যাম্পল ততটুকু রিয়েজেন্ট। যদি 1 মিলি স্যাম্পল নেই তাহলে বারফোর্ড টেস্টের ক্ষেত্রে রিয়েজেন্টও নিব কতটুকু আমি? 1 মিলি। 1 মিলি। মিলিয়ে তারপর হিট দিব কতক্ষণ? 3.5 মিনিট। উইদিন 3.5 মিনিটস মানে কি 3.5 মিনিটের বেশি না 3.5 মিনিট বা তার কম? 3.5 কম স্যার। 3.5 মিনিটের বেশি নয়, সর্বোচ্চ 3.5 মিনিট। সর্বোচ্চ 3.5 মিনিট। এখন প্রশ্ন হচ্ছে কেন সর্বোচ্চ 3.5 মিনিট, এর বেশি কেন নয়? স্যার এর বেশি হলে স্যার অন্য কোনো রং হতে পারে, না ডাইস্যাকারাইড ভেঙে মনোস্যাকারাইড মনোস্যাকারাইড হতে পারে। এইবার হচ্ছে প্রশ্ন হচ্ছে আমরা রিয়েজেন্ট হিসেবে ব্যবহার করছিলাম কি? কপার অ্যাসিটেট প্লাস গ্লাসিয়াল অ্যাসিটিক অ্যাসিড। গ্লাসিয়াল অ্যাসিটিক অ্যাসিড দুর্বল অ্যাসিড হলেও একটা কি অ্যাসিড। এই কারণে যদি তুমি কার্বোহাইড্রেট বা ডাইস্যাকারাইডের মধ্যে অ্যাসিড দিয়ে বয়েল করতেছো তাহলে কি হবে? অ্যাসিডের কারণে ডাইস্যাকারাইডের যে বন্ড সেই গ্লাইকোসাইডিক বন্ডটা কি হবে? ভেঙে যাবে। ভেঙে যাবে। আর যদি ডাইস্যাকারাইডের বন্ড ভেঙে যায় তাহলে কিসে পরিণত হবে? মনোস্যাকারাইডে পরিণত হবে। আর মনোস্যাকারাইড হলে সে কি করবে? পজিটিভ বা রেড কালার দিবে আমাকে। দেবে না। দিবে না? বারফোর্ড টেস্ট মনোস্যাকারাইডের জন্য পজিটিভ না পজিটিভ নয়? পজিটিভ। 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 মনোস্যাকারাইডের বারফোর্ড জন্য টেস্ট পজিটিভ। মনোস্যাকারাইডের জন্য পজিটিভ, কিন্তু যদি বেশি পরিমাণে হিট দেই 3.5 মিনিটের বেশি তাহলে কি হবে? ডাইস্যাকারাইডের জন্য নেগেটিভ হওয়ার কথা থাকলেও সে পজিটিভ দিবে, কারণ ডাইস্যাকারাইড অ্যাসিডের কারণে ভেঙে মনোস্যাকারাইডে পরিণত হবে। মনোস্যাকারাইডে পরিণত হবে। স্যার আরেকবার বলুন। বললাম যে বারফোর্ড টেস্ট মনোস্যাকারাইডের জন্য পজিটিভ আর ডাইস্যাকারাইডের জন্য কি নেগেটিভ। এটুকু ঠিক আছে? স্যার তার আগে মনোস্যাকারাইড তৈরির ব্যাপারটা। মনোস্যাকারাইড তৈরি হচ্ছে না তো, মনোস্যাকারাইড এখন প্রশ্ন হচ্ছে কেন হিট দিব কতক্ষণ? সর্বোচ্চ 3.5 মিনিট। ঠিক আছে, কিন্তু যদি 3.5 মিনিটের বেশি দেই তাহলে কি সমস্যা? সমস্যা হচ্ছে যেহেতু আমি হিট দিচ্ছি আর আমার রিয়েজেন্টের মধ্যে কি আছে? গ্লাসিয়াল অ্যাসিটিক অ্যাসিড আছে, তাই না? জি স্যার। এখন যেহেতু গ্লাসিয়াল অ্যাসিটিক অ্যাসিড দুর্বল হলেও অ্যাসিড, তো অ্যাসিডের উপস্থিতিতে যখন আমি হিট দিব তখন কি হবে? গ্লাইকোসাইডিক বন্ডটা ভেঙে যাবে। গ্লাইকোসাইডিক বন্ড যদি ভেঙে যায় তাহলে ডাইস্যাকারাইড 3.5 মিনিট পর্যন্ত ধরো যে ভাঙেনি, মানে কোনো কালার দেয়নি, কিন্তু যখন হিট আরো বেশি দিচ্ছ তখন তার গ্লাইকোসাইডিক বন্ডটা ভেঙে যাবে। ভেঙে গেলে তখন ডাইস্যাকারাইড কিসে পরিণত হবে? মনোস্যাকারাইডে পরিণত হবে, তখন সেও কালার দিবে। তাহলে অ্যাকচুয়াল রেজাল্ট আসার কথা ছিল কি? নেগেটিভ। তুমি বেশি হিট দেওয়ার ফলে সে পজিটিভ দিচ্ছে। এই কারণে হিট দেওয়ার সময় মেইনটেইন করতে হবে যাতে 3.5 মিনিটের বেশি হিট না দেই।
পরের টেস্ট হচ্ছে সেলিভানভ টেস্ট। সেলিভানভ টেস্ট। ঠিক আছে, সেলিভানভ টেস্ট কোন গ্রুপের মধ্যে পড়ে? টেস্টের দুইটা গ্রুপ বলছিলাম, একটা হচ্ছে রিডিউসিং প্রপার্টি আর একটা হচ্ছে পারফিউরাল তৈরি। ফারফিউরাল ফারফিউরাল তৈরির ভিত্তিতে সেলিভানভ টেস্ট এবং বায়াস টেস্ট দুটাই হচ্ছে কি আমার ফারফিউরাল পারফিউরাল তৈরির উপর ভিত্তি করে। ঠিক আছে, দুই ক্ষেত্রে রিয়েজেন্ট একই ধরনের প্রায়। সেলিভানভ টেস্টে কি আছে? হাইড্রোক্লোরিক অ্যাসিড। বায়াস টেস্টে কি আছে? হাইড্রোক্লোরিক অ্যাসিড। বায়াস টেস্টে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে। তাহলে সেলিভানভ টেস্ট এবং বায়াস টেস্ট দুই ক্ষেত্রে কি আছে? হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে। তাহলে কি ঘটনা ঘটাবে তারা? অ্যাসিডের উপস্থিতিতে কি ঘটে? কার্বোহাইড্রেটের ডিহাইড্রেশনের ফলে তারা পারফিউরাল তৈরি করে। এই কারণে সেলিভানভ টেস্ট পারফিউরাল তৈরি করবে এবং বায়াস টেস্টের ক্ষেত্রেও কি তৈরি হবে? পারফিউরাল তৈরি হবে। এর পরের ধাপ আলাদা। কিরকম? এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড ছাড়াও আর কি রিয়েজেন্ট আছে? রিসোর্সিনল। রিসোর্সিনল। ঠিক আছে, এখানে যে রিয়েজেন্ট আছে সেটা হচ্ছে রিসোর্সিনল। আর বায়াস টেস্টের ক্ষেত্রে যে রিয়েজেন্ট আছে তার নাম হচ্ছে অরসিনল। অরসিনল। হাইড্রোক্লোরিক অ্যাসিডের উপস্থিতিতে ডিহাইড্রেশন হবে। সেলিভানভ টেস্ট কার জন্য পজিটিভ? সেলিভানভ টেস্ট পজিটিভ হচ্ছে কিটো গ্রুপের জন্য। কার জন্য? কিটো গ্রুপ। কিটো গ্রুপ, কিটোজ সুগার যারা, তাদের জন্য হচ্ছে সেলিভানভ টেস্ট পজিটিভ। মনে থাকবে? তাহলে ধরলাম ফ্রুক্টোজ। ঠিক আছে, যদি ফ্রুক্টোজ হয় ফ্রুক্টোজ 6 কার্বন বিশিষ্ট না 5 কার্বন বিশিষ্ট? 6 কার্বন। 6 কার্বন। ফ্রুক্টোজ হয় তাহলে সে ডিহাইড্রেশনের ফলে কি তৈরি করবে? হাইড্রোক্সি মিথাইল ফারফিউরাল। পরবর্তী ধাপে হাইড্রোক্সি মিথাইল ফারফিউরাল কি করবে? একটা ফিনোলিক কম্পাউন্ডের সাথে যুক্ত হবে। ফিনোলিক কম্পাউন্ডটা এখানে কি? রিসোর্সিনল। ফিনোলিক কম্পাউন্ডটা হচ্ছে রিসোর্সিনল। রিসোর্সিনল। ঠিক আছে, তো হাইড্রোক্সিমিথাইল ফারফিউরাল এবং রিসোর্সিনল এই দুইটা মিলে একটা কমপ্লেক্স তৈরি করবে যার কালার হচ্ছে চেরি রেড কালার। ঠিক আছে, চেরি রেড বা ওয়াইন রেড কালার। ঠিক আছে, এখন কাজ করব কিভাবে? কাজ করব হচ্ছে যদি স্যাম্পল বা সুগারের পরিমাণ নেই আমি 1 মিলি, তাহলে রিয়েজেন্ট নিব হচ্ছে ডাবল 2 মিলি। ঠিক আছে, রিসোর্সিনল রিয়েজেন্ট নিব সব সময় দ্বিগুণ পরিমাণে। স্যাম্পল যা নিব তার দ্বিগুণ পরিমাণে নিব। এরপরে হিট দিব। কতক্ষণ হিট দিব? 1.5 মিনিট। সর্বোচ্চ 1.5 মিনিট। হিটের পরিমাণ কি হবে আমার? সর্বোচ্চ ম্যাক্সিমাম 1.5 মিনিট। 1.5 মিনিট। 1.5 মিনিটের বেশি হওয়া চলবে না।
ঠিক আছে, তো 1.5 মিনিটের মধ্যে যদি আমার চেরি রেড কালার আসে তাহলে বুঝবো আমার স্যাম্পলের মধ্যে কি আছে, কিটোজ আছে, কিটো গ্রুপ আছে। কিটোজোস আর যদি এর 1.5 মিনিটের মধ্যে কালার না আসে তাহলে বুঝবো কি আছে, অ্যালডিহাইড। অ্যালডোস অ্যালডিহাইড গ্রুপ আছে বা অ্যালডোজ আছে। এখন প্রশ্ন হচ্ছে কেন 1.5 মিনিটের বেশি হিট দেব না? দুইটাই পজিটিভ হয়ে 1.5 যাবে, যদি মিনিটের 2 বেশি মিনিটের হয়ে বেশি গেলে hide দেয়। অ্যালডিহাইডও রেড কালার দিবে। কারেক্ট। গ্লুকোজ কয় কার্বন বিশিষ্ট? 6 কার্বন। হাই তাহলে গ্লুকোজ এই সেলের প্রভাবে কি তৈরি করবে? পারফিউরাল ফারফিউরাল। হাইড্রোক্সি মিথাইল পারফিউরাল। আর এই হাইড্রোক্সি মিথাইল পারফিউরাল কি করবে? রিসোর্স সিলিন্ডারের সাথে বিক্রিয়া করে কি করবে? চেরি রেড রেড কালার কালার দিবে। তাহলে পার্থক্য করতে পারবো গ্লুকোজ ফ্রুক্টোজের মধ্যে? না। পারবো না। অতএব একটা জিনিসই আছে যার মাধ্যমে পার্থক্য করতে পারবো, সেটা হচ্ছে সময়। যদি কালার 1.5 মিনিটের আগেই চলে আসে তাহলে বুঝবো আমার স্যাম্পলের মধ্যে কি আছে, কিটো গ্রুপ আছে। ঠিক আছে, ফ্রুক্টোজ। ফ্রুক্টোজ আছে। আর যদি বেশি হিট দেই তাহলে কি হতে পারে, অ্যালডিহাইডও গ্লুকোজ। এটা পজিটিভ হবে। পজিটিভ দিতে পারে। অতএব হিট দেওয়াটা হবে সময় দেখে, ঘড়ি ধরে। 1.5 মিনিটের বেশি দেয়া যাবে না। পরের হচ্ছে ব্যাচ টেস্ট। ব্যাচ টেস্টের রিয়েজেন্ট আগে বলছিলাম কি আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড। অ্যাসিড আছে। তাহলে কি হবে, অ্যাসিড। হাইড্রোক্লোরিক যেহেতু শক্তিশালী অ্যাসিড সেহেতু সে কি করবে, ডিহাইড্রেশন করবে। ডিহাইড্রেশনের ফলে কি করবে, পেন্টোজকে ডিহাইড্রেশন কিসে পরিণত করবে, ফারফিউরাল। পারফিউরাল পরিণত করবে। পারফিউরাল পরবর্তী ধাপে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে, গ্রিন কম্পাউন্ড। কম্পাউন্ড তৈরি করবে। কম্পাউন্ড। কম্পাউন্ড স্ট্রাকচার এখানে ভুল আছে, ঠিক আছে? শুনতে পাচ্ছ সবাই? জি জি স্যার। স্যার। জি অক্সিজেনের এখানে জি ওএইচ স্যার। হয় CH3 হবে, জি স্যার ঠিক আছে? দুই পাশে 2 হাইড্রোক্সিল থাকলে সেটা যে রিসোর্সিনল, আর তার আরেক পাশে যদি CH3 হয় সেটা হয়ে যাচ্ছে অরসিনল। অরসিনল। একই ধরনের কাজ এখানে, শুধু পেন্টোজের সাথে বিক্রিয়া করতেছে। পেন্টোজ পারফিউরালে পরিণত হচ্ছে, পারফিউরাল পরবর্তী ধাপে অরসিনলের সাথে বিক্রিয়া করে গ্রিন কালার তৈরি করতেছে। এই টেস্টটা করব কিভাবে? এই টেস্ট সবচেয়ে বেশি ট্রিকি, ভুল হয় সবচেয়ে বেশি। কাজ করার সময়, ব্যাচ টেস্টের সময় লক্ষ্য রাখতে হবে খুবই সাবধানে, ঠিক আছে? কাজ করবে কিভাবে, সেলিভানভ টেস্টের মতোই যে পরিমাণ স্যাম্পল নিব, রিয়েজেন্ট নিব, তার কি ডাবল। সেলিভানভ টেস্ট এবং ব্যাচ টেস্ট একই ধরনের, যা স্যাম্পল রিয়েজেন্ট তার দ্বিগুণ। তারপরে হিট দিব, কতক্ষণ হিট দিব? যতক্ষণ না প্রথম বাবল আসে আর কি, ফার্স্ট বাবল। যদি হিট দিয়ে শুরু করি তাহলে কি হবে, বাবল দেখতে পাবো যে নিচ থেকে আমার কি আসতেছে, বাবল আসতেছে। যখন until first bubble rise to the surface, মানে কি, বাবল ওঠা শুরু হতেই আমি কি করব, হিট দিয়া বন্ধ করে দিব। বন্ধ করব। তারপরে একটু অপেক্ষা করব 1 মিনিট, 30 সেকেন্ড, 1.5 মিনিট, যে কালার চেঞ্জ হয় কিনা, ঠিক আছে? তারপর যদি দেখি আমি কালার চেঞ্জ হয়েছে, গ্রিন কালার হয়ে গেছে, তাহলে বুঝবো যে আমার স্যাম্পলের মধ্যে কি আছে, পেন্টোজ আছে। আর যদি কালার চেঞ্জ না হয় তাহলে বুঝবো হেক্সোজ আছে, মানে পেন্টোজ নেই। আর এখানে তাহলে ভুলের জায়গাটা কোথায়? ভুলের জায়গা হচ্ছে যদি আমার স্যাম্পল পেন্টোজও হয় কিন্তু রিয়েজেন্ট আমি ডাবল নেইনি, তাহলে কি হবে,
গ্রিন কালার আসবে না। বোঝা গেছে কি বললাম? রিয়েজেন্টের পরিমাণ যদি আমি কম নেই তাহলে স্যাম্পল পেন্টোজ হওয়ার পরেও গ্রিন কালার আমি দেখতে পাবো না। এটা হলো 1 নাম্বার ভুল। 2 নাম্বার হচ্ছে আমি স্যাম্পলও নিয়েছি ঠিক, রিয়েজেন্টও ডাবল পরিমাণ নিয়েছি, কিন্তু স্যাম্পল আমার পেন্টোজ নয়, গ্লুকোজ। ঠিক আছে, গ্লুকোজ নিয়েছি, গ্লুকোজের দ্বিগুণ পরিমাণ নিয়েছি আমি হচ্ছে বায়ালস রিয়েজেন্ট। তারপর সেখানে আমি হিট দিচ্ছি কতক্ষণ ধরে, ইচ্ছা মতন, সময় দেখি নাই আর কি। তাহলে সেক্ষেত্রেও আমি গ্রিন কালার দেখতে পারি। শোনা যাচ্ছে? জি স্যার। তাহলে কোন দুটা জায়গায় ভুল হতে পারে? যদি আমি রিয়েজেন্টের পরিমাণে কম নেই তাহলে একটা ভুল হতে পারে, আর যদি আমি হিটটা সময় মেনে দিই তাহলে সেক্ষেত্রে আরেক ধরনের ভুল হতে পারে। অতএব সাবধানে। পরের টেস্ট, মিউসিক অ্যাসিড টেস্ট। মিউসিক অ্যাসিড টেস্ট করা হয় গ্লুকোজ এবং গ্যালাক্টোজ এই দুইটার মধ্যে পার্থক্য করার জন্য। কার কার মধ্যে পার্থক্য করার জন্য করা হয়? গ্লুকোজ আর গ্যালাক্টোজ। গ্লুকোজ এবং গ্যালাক্টোজের জন্য। গ্যালাক্টোজ। এক্ষেত্রে রিয়েজেন্ট হচ্ছে কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিড। তো নাইট্রিক অ্যাসিড দিয়ে যদি আমি হিট দেই তাহলে গ্লুকোজ হোক বা গ্যালাক্টোজ হোক উভয়েরই কার্যকরী গ্রুপ এবং প্রাইমারি অ্যালকোহল গ্রুপ দুটাই কিসে পরিণত হবে? কার্বক্সিলিক গ্রুপে পরিণত হবে। ঠিক আছে, তো গ্যালাক্টোজ হলে কি তৈরি করে? গ্যালাক্টোস্যাকারিক অ্যাসিড, বা আরেকটা নাম হচ্ছে গ্যালাক্টারিক অ্যাসিড বা মিউসিক অ্যাসিড। বিক্রিয়ার নাম সেখান থেকে আসছে মিউসিক অ্যাসিড। আর যদি গ্যালাক্টোজের পরিবর্তে গ্লুকোজ হয় তাহলে কি হতো? একই ঘটনা ঘটতো, তখন সেটা তৈরি হতো গ্লুকোস্যাকারিক অ্যাসিড। গ্যালাক্টোজের ক্ষেত্রেও যেমন দুই জায়গায় কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হচ্ছে হিটের ফলে, গ্লুকোজের ক্ষেত্রেও ঠিক একই ধরনের ঘটনা ঘটতো, কিন্তু তখন নাম কি হতো? গ্যালাক্টোস্যাকারিক অ্যাসিড না হয়ে গ্লুকোস্যাকারিক অ্যাসিড। এখন পার্থক্যটা হবে কেমনে? যেহেতু দুটো একই ধরনের কম্পাউন্ড তৈরি হলো, তাহলে পার্থক্য হবে কিভাবে? টেস্ট করব কিভাবে আমি? 50 মিলিগ্রাম গ্যালাক্টোজ, 1 মিলি ডিস্টিল ওয়াটার, 1 মিলি কনসেন্ট্রেটেড অ্যাডিক অ্যাসিড। তারপরে ওয়াটার বাথে আমি হিট দিচ্ছি কতক্ষণ? 1.5 হিট ঘন্টা। দিচ্ছি 1.5 ঘন্টা। ঠিক আছে, তারপর সেটা কি করব? আমি একটা ওয়াশ গ্লাসে নিব। ঠিক আছে, কোথায় নিব? ওয়াচ গ্লাস। একটা ওয়াশ গ্লাসে নিব আমি, মানে একটা ধর পেটি ডিশে নিব। নেওয়ার পর সেটা কি করব? ঠান্ডা। রেফ্রিজারেটরের ওভারনাইট, সারা রাত ধরে রেখে দিব। তারপর মাইক্রোস্কোপে দেখব যে সেখানে কোনো ক্রিস্টাল আছে না নেই। যদি আমি মাইক্রোস্কোপে দেখে যে ক্রিস্টাল আছে তাহলে বুঝবো গ্যালাক্টোস্যাকারিক অ্যাসিড। আমার স্যাম্পলের মধ্যে ছিল হ্যাঁ গ্যালাক্টোজ, তৈরি হয়েছে গ্যালাক্টোস্যাকারিক অ্যাসিড। আর যদি সেটা ক্রিস্টাল না হয় তাহলে বুঝতে হবে গ্লুকোজ। লাস্ট টেস্ট, ইনভার্সন টেস্ট। সুক্রোজকে অ্যাসিড দ্বারা যদি আমি হিট দেই তাহলে তৈরি হয় হচ্ছে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ। গ্লুকোজ এবং ফ্রুক্টোজকে একসঙ্গে কি বলে? সুক্রোজ। গ্লুকোজ এবং ফ্রুক্টোজকে একসঙ্গে আমি সুক্রোজ তখনই বলবো যদি দুইটার মধ্যে কি থাকে?
ইনভার্ট সুগার অনিষ্ট এই তো আসলো। গ্লুকোজ এবং ফ্রুক্টোজ দুইটার মধ্যে যদি গ্লাইকোসাইডিক বন্ড থাকে, ঠিক আছে, তখন তাকে কি বলবো আমি? সুক্রোজ। কিন্তু কোনো বন্ড নাই, গ্লুকোজ এবং ফ্রুক্টোজ কি অবস্থায় আছে? মিক্সার অবস্থায় আছে। তখন সেই দুটাকে একসঙ্গে কি বলবো? ইকুইমলিকুলার ইনভার্ট sugar. সুগার। Equimolecular mixture of glucose and fructose is called ইনভার্ট invert সুগার sugar. তার মানে কি তাদের কি হিসেবে থাকতে হবে? 1:1 অনুপাতে যদি তারা থাকে তাহলে তাদের কি বলবো আমি? ইনভার্ট সুগার। ঠিক আছে? ইনভার্ট শব্দটা কেন ব্যবহার করছি? ক্লাসে বলছে তোমাদের, দেখি বলতে পারো কিনা। কেন ইনভার্ট সুগার বলা হচ্ছে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ একসঙ্গে? কারণ এটা সুক্রোজ থেকে ভেঙে আনা হয়েছে। হয় নাই, কে বলবে? তার কারণ বেনেডিক্ট টেস্টের ইনভার্সন প্রক্রিয়ায় আসছে। আবু নাইম বলো। স্যার কারণ এটা দ্রবণ আকারে স্যার ডি গ্লুকোজ আর ডি ফ্রুক্টোজ এই দুইটা আবার বিক্রিয়া করে আবার সুক্রোজে পরিণত হবে। না, কেন ইনভার্ট সুগার বলি গ্লুকোজ এবং ফ্রুক্টোজ কি একসঙ্গে? হয় নাই। রাতুল বলো। স্যার গ্লুকোজ আর ফ্রুক্টোজ 1:1 অনুপাতে থাকে। 1:1 অনুপাতে থাকলে তাকে ইনভার্ট সুগার বলি। কেন ইনভার্ট সুগার বলি সেটা জিজ্ঞেস করি। আলোকে ডান দিকে ঘুরে এজন্য। তার কারণ এরা হচ্ছে বাম, স্যার এরা বাম ডাম এরকম স্যার অপটিক্যাল একটা রোটেশন। বাম ডান অপটিক্যাল একটা কোন ধরনের রোটেশন নাকি? স্যার ডান দিকে 66 পয়েন্ট কতর জন্য ঘুরায়? সুস্মিতা এটা মিররের মত অনেকটা। স্যার চিনির সাথে পানি মিলে হচ্ছে গ্লুকোজ আর ফ্রুক্টোজ উৎপন্ন হবে। হয়নি। সুস্মিতা দেবনাথ স্যার বলো। স্যার মানে সুক্রোজ ডানে ঘুরে আর হচ্ছে ফ্রুক্টোজ আর গ্লুকোজ এরা হচ্ছে সব এর দুইটা মিলে বাম দিকে ঘুরবে, এদের পরিবর্তনটাই হচ্ছে ইনভার্ট সুগার। গুড, এতক্ষণ পর অ্যান্সার আসলো। 5 মিনিট চলে গেল এক অ্যান্সার পাইতে। এটা ক্লাসে বলছিলাম তোমাদের, থিওরি ক্লাসে অনেক ডিটেইলস। জি স্যার। জি স্যার কিনা কারণ হচ্ছে সুক্রোজ সে ডান দিকে ঘোরায় আর এই দুটা মিলে আলোকে বাম দিকে ঘোরায়। এই কারণে যেহেতু সাইন চেঞ্জ হয়ে গেল সেই কারণে বলতেছে ইনভার্ট সুগার। ঠিক আছে, কাজ করবা কিভাবে? আর রিয়েজেন্ট আছে এখানে কি? রিয়েজেন্ট হচ্ছে সোডিয়াম সালফিউরিক কার্বনেট অ্যাসিড, আর সোডিয়াম সোডিয়াম কার্বনেট, কার্বনেট
বেনেডিক্ট রিজেন্ট। ঠিক আছে, রেড লিটমাস পেপার দরকার হয় না। কেন দরকার হয় না বলবো না। প্রথমে কি করতেছি আমরা, সলিউশন নিচ্ছি 5 মিলি, সেখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করতেছি কি 1 ড্রপ। তারপর সেটা কি করব, বয়েল করতেছি আমরা। বয়েল করার পর নিউট্রালাইজ করতেছি। নিউট্রালাইজ করার পূর্বে ঠান্ডা করতে হয়, এখানে লেখা নাই। ঠিক আছে, কি বললাম যে হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করার পর বয়েল করব, এবং বয়েল করার পর সেটা ঠান্ডা করব। ঠান্ডা করতে হবে। ঠান্ডা করার পর নিউট্রালাইজ করব সোডিয়াম বাইকার্বনেট দ্বারা, সোডিয়াম কার্বনেট দ্বারা। কতক্ষণ ঠান্ডা করব? যতক্ষণ সরি ভুল কোশ্চেন ইউজ করছি। সোডিয়াম কার্বনেট, কতটুকু সোডিয়াম কার্বনেট যোগ করব? যতক্ষণ 2 থেকে 3 ড্রপ। বাবলস না, যতক্ষণ বাবল বাবলস না বন্ধ হবে না। হবে ততক্ষণ। এখানে সোডিয়াম কার্বনেট কেন যোগ করতেছি, কে বলতে পারে? সরি, অ্যাসিড প্রশমন হওয়ার জন্য। কারেক্ট। লিটমাস পেপার ব্যবহার করছি, তার মানে কি অ্যাসিড বেসের পরিমাণ আমি চেক করতেছি। অ্যাসিড দ্বারা যে হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা হিট দিলাম, সেটা আমি প্রশমিত করতেছি সোডিয়াম বাইকার্বনেট দ্বারা। ঠিক আছে, তাহলে প্রশমিত হয়েছে কিনা কিভাবে বুঝবো? সোডিয়াম বাইকার্বনেট কার সঙ্গে বিক্রিয়া করতেছে এখানে? আর HCl কি তৈরি করবে তাহলে? সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড। ঠিক আছে, তারপর আর কি তৈরি করবে? কার্বন ডাই অক্সাইড আর হচ্ছে পানি। যেহেতু ক্ষার আর কি অ্যাসিড, তাহলে যুক্ত কি তৈরি করবে? কার্বন ডাই লবণ, অক্সাইড আর পানি। লবণ আর পানি। পানি। আর তার সঙ্গে তৈরি করবে কি? পানি। কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড। এই কারণে যখন আমি সোডিয়াম কার্বনেট যোগ করতেছি টেস্ট টিউবে, সেখান থেকে কি বের হবে? বুদবুদ বের হবে। ঠিক আছে, সোডিয়াম কার্বনেট যোগ করার সঙ্গে সঙ্গে কার্বন ডাই অক্সাইড সেখান থেকে টেস্ট টিউব থেকে বের হওয়া শুরু হয়ে যাবে। ততক্ষণ বুদবুদ বের হবে, ততক্ষণ আমি কি করব? ততক্ষণ সোডিয়াম কার্বনেট যোগ করতে থাকবো। যখন আর বুদবুদ বের হবে না, তার মানে কি HCl সেখানে আর প্রশমিত হয়ে গেছে। তখন সোডিয়াম কার্বনেট যোগ করব না। ঠিক আছে, তারপরে কি যোগ করব? বেনেডিক্ট রিজেন্ট দিয়ে হিট দেব। হিট দিয়ে যদি আমি কি পাই? রেড পিপিটি। রেড পিপিটি পাই। তাহলে বুঝবো আমার স্যাম্পলের মধ্যে কি আছে এখন। রিডিউসিং সুগার আছে। রিডিউসিং এই হচ্ছে ইনভার্সন টেস্ট। পরের টেস্ট ওসাজন টেস্ট, দরকার নেই। ঠিক আছে, এই পর্যন্ত কয়টা টেস্ট হয়েছে? 8টা, তাই না? এই হচ্ছে কোয়ালিটেটিভ টেস্ট ফর কার্বোহাইড্রেটস। এই 8টা টেস্টের সাহায্যে আমরা কার্বোহাইড্রেটস কে আইডেন্টিফাই করব।